আসতে যত খুশি, যেতে ততই কষ্ট। শুরু করি চলুন বাড়ি ফেরার গল্পের অন্তিম পর্ব। মন খারাপ হচ্ছে? মন খারাপ যে শুধু মানুষের জন্যই হয় না, একটা জায়গা, একটা ঘর বাড়ি, তার সাথে যে ছোট ছোট অ্যাটাচমেন্টগুলো, সেগুলোর জন্যও হয়। এগুলো বড় হওয়ার সাথে সাথে হচ্ছে। আবার সে দিনটা ফিরে এলো যেদিন আমাদের বাড়ি কলকাতাকে ছেড়ে কর্মক্ষেত্র আমেরিকায় রওনা দেওয়ার কথা ছিল। একটা গোটা মাস অসংখ্য ভালো মুহূর্ত কাটালাম বাড়ির লোকেদের সাথে। এইটুকুনি সময় পাওয়ার জন্য 24 ঘন্টা ধরে এতটা রাস্তা আসা, আবার সেই একই রুট ধরে ফিরে যাওয়া। শরীরের কথা তো ছেড়েই দিন, মনের অবস্থা কেমন হয়ে দাঁড়ায় আশা করি বলে বোঝানোর দরকার নেই। কিন্তু এই আসক্তি বা অ্যাটাচমেন্ট বড়ই অদ্ভুত। এটা কোনো জায়গা বা শহরের সাথেও হতে পারে, আবার কোনো ব্যক্তির সাথেও হতে পারে, কোনো জিনিসের সাথেও হতে পারে, আবার নিজের বাড়িটার সাথেও হতে পারে। আমাদের যে কটা জিনিস এতক্ষণ বললাম, সব কটা একসাথে ধরে বেঁধে রাখে এই বাড়ি, বাড়ির লোকেরা, আমাদের গ্রাম, বন্ধু বান্ধব, অ্যান্ড দ্য লিস্ট গোজ অন। যে বাড়িটা কলকাতায় নিজের মতন করে সাজানো, সেটাকে ছেড়ে বিদেশের ভাড়া বাড়িকে ভালো লাগে গোছানো? তবে এই আসক্তির টের তখনই পাওয়া যায় যখন এইগুলোর থেকে কোনো না কোনো কারণে দূরত্ব বেড়ে যায়। কাছাকাছি থাকলে কি এই একই জিনিসের বা মানুষের ঠিকঠাক গুরুত্ব দিই আমরা? বলে নাকি বাসন কাছাকাছি থাকলে ঠোকাঠকি হতে বাধ্য। তাহলে কি দূরে থাকলেই ভালো? মনের এই দ্বিধাসহ কলকাতা থেকে আমেরিকার প্লেন যাত্রা নিয়ে ফিরে এলাম একটি নতুন গল্পের সাথে। ওয়াকি অ্যাডভেঞ্চার প্রেজেন্টস বাড়ি ফেরার গল্পের অন্তিম পর্ব। তবে লাস্ট এপিসোড হলেও এখনো গল্প আছে প্রচুর। কলকাতা থেকে আমেরিকা পৌঁছাতে বহু দূর। কিন্তু দূরে হলেও একটু খেয়াল করে দেখবেন, প্রত্যেকটি যাত্রাই অনন্য। যেই রাস্তায় নাচতে নাচতে বাড়ি এসেছি, সেই একই রাস্তায় একটি অন্য মেজাজ নিয়ে ফিরব। তবে যাত্রাটা অনেকটা লম্বা, তাই একটু ধৈর্য ধরে বসতে হবে। আপনাদেরকে গোটা প্লেন যাত্রাটাই বিস্তারে বলতে হবে। কিন্তু বেরিয়ে যাওয়ার আগে কলকাতায় একটি বড় কাজ এখনও বাকি। আমাদের বাড়িটাকে আবার বন্ধ করে আসার আগে যত্ন করে একটু গুছিয়ে রাখি। কারণ যেখানেই যাই, যতই ঘুরি, বাড়ি বলতে আমরা একেই বুঝি। ও, এসে এক পর্ব, আবার বাড়িটা ছেড়ে যাওয়ার আগে আরেক পর্ব। বাড়ি মেনটেন করা চারটিখানি কথা। এখানে যখন থাকতাম প্রচুর জিনিস জমিয়ে ফেলেছিলাম। সেই জিনিসগুলো এখন খালি পড়ে পড়ে ধুলো খায়, যেগুলোকে আমাদের বারবার এসে ছাড়তে হয়। আর ইলেকট্রনিক জিনিস, সেটা তো ছেড়েই দিন। ইউজ করলে ভালো, পড়ে থাকলে গেল। পছন্দের মতন কিছু জিনিস কিনেছিলাম, যেগুলোকে সুটকেসে ভরা একেবারেই সম্ভব না, তাই যখন ছেড়ে গেছি নিয়ে যেতে পারিনি। সেইগুলোকে এইভাবে প্যাক করে রাখি যাতে অনেক দিন ঠিকঠাক চালাতে পারি। বাকি জায়গাগুলোকে পুরোপুরি ওপেন না রেখে চাদর দিয়ে কভার করে দিই, যাতে বাবা মা যখন আসে শুধু কভারগুলো সরালেই ইউজ করতে পারে। ঘরে না থাকলে ঘর কি আর একেবারে পরিষ্কার রাখা যায়? তাও আমরা নিজেদের ক্ষমতায় যতটা পারি করে থাকি, যতটা সম্ভব হয়। আমি সেটাই দেখছি। পাপোশ ঝাড়তে হবে, তুই ধর, আমি করছি। এইভাবেই একটি বাড়িকে পুরো বন্ধ করতে অনেকটা সময় লেগে যায়। এক গাদা জিনিস আর লাগেজ নিয়ে পুরলাম গাড়িতে, গেলাম আরেকটি বাড়ির দিকে, বাবা মায়ের কাছে। কিন্তু যাব বললেই তো আর হয় না, তার আগে কাজ আছে। অনেক জিনিস এই বাড়ি থেকে ওই বাড়ি দিয়ে যাওয়া বাকি আছে। আমরা তো থাকবো না, এই বাড়িতে জিনিসগুলো পড়ে থেকে পৌঁছবে, ওই বাড়িতে দিয়ে যাই, আশা করি কারোর কাজে লাগবে। নিচে নিচে ঢুকবে। একটা রাউন্ড সুটকেস আমাদের বাড়িতে গোছালাম, আরেকটা রাউন্ড এই বাড়িতে গোছানো হবে। এইখানে আমাদের বাকি লাগেজের সাথে একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস যোগ হয়, বাড়ির খাবার দাবার। তার জন্যে এক্সট্রা ট্রলিও নিতে হয় আমাদের, এবং তাতে যা ভরা যায় সব ঠুসে দেয়। কিন্তু এখানেও একটি প্রবলেম আছে, যা ইচ্ছে তাই নেওয়া যায় না, সেখানেও একটি গল্প আছে।
এই ইমিগ্রেশনের সময় কি নিতে দেবে আর কি না, এটা একটি খুব চিন্তার বিষয়, আমেরিকার জন্যে আরও বেশি। গল্পের সঙ্গে থাকলে যেতে যেতে আপনাদের বলবো যখন আমেরিকার ইমিগ্রেশন করব। ওই দেশে ঢোকার আগে কোন খাবারটা অ্যালাউড আর কোনটা না বিস্তারে বলে দেবো আপনাদের। তবে এখন ওই অবধি পৌঁছাতে অনেকটা দেরি আছে, এখনও তো কলকাতা এয়ারপোর্ট পৌঁছানোই বাকি আছে। তুই এর মাঝখানে চুল কাটাবার সময় করতে গিয়ে পেলি রে? বার করে নিয়েছি। শোন, আমি হিসাব করেছি, চুল কাটার আইব্রোস কত পড়লো জানিস? $11 অনলি। এইটা আমি যদি ইউএসএতে করতে যেতাম, চুল কাটতে নিত $38 আর আইব্রোস করতে নিত $18। কোনো মানে আছে? আর আমি লোকেদের জ্ঞান দিচ্ছি ডলারকে রুপিসে কনভার্ট না করতে, তুই রুপিসকে ডলারে কনভার্ট করছিস। অফকোর্স, ইটস কনভিনিয়েন্স। এটা এই কেটে গেলাম 1 বছরের জন্য, এখন সুন্দর নিশ্চিন্ত। অল ইজ ওয়েল। তাড়াতাড়ি ফিরে আসে। সেই প্রার্থনাই করো। শরীরের খেয়াল রাখবে, ওষুধগুলো খাবে ঠিক করে। এই সময়টায় আমাদের হয়তো হাসতে দেখছেন, ক্যামেরার সামনে ইয়ার্কি করতে শুনছেন। তখন মনের ভেতর যে কি হয় ভাষায় বোঝানোর ক্ষমতা নেই আমার। খারাপ লাগার সাথে সাথে অনেকগুলো প্রশ্ন উঠে আসে। আজকে আমরা দূরে থাকি বলে এতটা টান অনুভব করি, কিছুটা সময় কাছে পেয়ে বাড়ির লোকেদের আঁকড়ে ধরি। কাছে যখন থাকতাম তখন কতবার এইভাবে জড়িয়ে ধরতাম, কতবার এইভাবে এক্সপ্রেস করতাম। একটাকে পেতে গেলে আরেকটাকে হারাতে হচ্ছে। একসাথে সব কিছু চাইলে বছরে শুধু এই 1 মাস হাতে থাকছে। কাছে থাকতে হয়তো আমরা প্রকাশ করতে জানি না, রাগ দেখালেও ভালোবাসা দেখাতে পারি না। একবার দূরে চলে গেলে বোঝা যায় ভালোবাসা প্রকাশ করা খুব একটা কঠিন নয়। আমরা কাছে থাকতে অনেক কিছু বলতে পারি না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না। এই চিন্তাটা আপাতত এখানেই আটকাবো, বাকি আলোচনা করব পরে। আমেরিকা গিয়ে পৌঁছাই আগে। শুরু করি চলুন কলকাতা থেকে আমেরিকার 27 ঘন্টার প্লেন যাত্রা। আজকাল আমরা এয়ারপোর্টে কাউকে আসতে দিই না, এয়ারপোর্টের গেট থেকে কাউকে টাটা বলার প্রশ্নই হয় না। তাই দুজনেই আমরা একা একা আসি আর এখান থেকেই ফোনে ফোনে সবাইকে জানিয়ে দিই। বাড়ি থেকে দূরে যাওয়ার এই অপ্রিয় অনুভূতিটাকে ভোলার জন্যে সবথেকে মোক্ষম উপায়টা হলো এয়ারপোর্টের একগাদা ফর্মালিটিতে নিজেদের ব্যস্ত করে নেওয়া। আন্তর্জাতিক যাত্রায় কয়েকটা নিয়ম বেশি থাকে। কলকাতা এয়ারপোর্টে প্রথম কাজ হলো যেই এয়ারলাইন্সের ফ্লাইট তার কাউন্টার খুলেছে কিনা দেখে নেওয়া। যদি খুলে গিয়ে থাকে তাহলে ডাইরেক্ট লাইনে দাঁড়িয়ে পড়া। আমরা জেনারেলি আগে থেকে সিট সিলেক্ট করি না, শুধু শুধু সিটের এক্সট্রা পয়সা দেওয়া পোষায় না। তাই আমরা প্রত্যেকবার ডাইরেক্ট কাউন্টারে গিয়েই পাশাপাশি দুটো সিট নেওয়ার চেষ্টা করি। উইন্ডো আইল যাই দিক পাশাপাশি দিলেই ঠিক। এই একবার বোর্ডিং পাস হাতে পেয়ে গেলেই আসল যুদ্ধ শুরু। যুদ্ধ বলছি কারণ একবার এই লাইনটা দেখুন। এটা হলো ইমিগ্রেশনের লাইন, মানে এইখানে দেখাতে হয় আপনি কোন দেশে যাচ্ছেন, সেই দেশে আপনার যাওয়ার পারমিশন আছে কিনা, কি করতে যাচ্ছেন ইত্যাদি ইত্যাদি। এখানে কোনো ডকুমেন্ট মিস করলে মুশকিল। জেনারেলি লাগে আপনার পাসপোর্ট, ভিসা ডকুমেন্ট আর পারপাস অফ ভিজিট। আর এটা করতে গিয়ে কলকাতা এয়ারপোর্টে লাইন পড়ে প্রচুর। দেশ থেকে বেরোনোর লোক বেশি, তাই সময় লাগে বেশি। আমেরিকায় আবার উল্টোটা হয়, ওইখানে অন্য দেশ থেকে আমেরিকায় ঢোকার লাইনটা বড় হয়, তাই ওই দেশ থেকে বেরোনোর জায়গায় ঢুকতে লাগে সময় বেশি। তার কারণ বলাই বাহুল্য, আমরা সবাই জানি। যাই হোক, ইমিগ্রেশনের পরের স্টেপ হলো সিকিউরিটি চেক। আর এই জায়গাটায় ক্যামেরাতে শ্যুট করা অ্যালাউড নয়। এই সিকিউরিটি চেকটা ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল ফ্লাইটে একই রকম। তবে আমাদের দেশে এই সিকিউরিটি চেক অন্য দেশের তুলনায় অনেকটা বেশি সময় লেগে যায়। হয়ে গেল আমাদের সিকিউরিটি চেক, যেটা ওয়াশিংটন এয়ারপোর্টে 2 মিনিট লাগে, সেটা এখানে লাগলো প্রায় 1.5 ঘন্টা।
এত লম্বা লাইন প্লাস আমাদের থরো সিকিউরিটি চেক প্রসিডিওর। কারণ এইখানে ব্যাগ থেকে ল্যাপটপ, ক্যামেরা, চার্জার, ব্যাটারি, তার, যে কোনো অন্য ইলেকট্রনিক আইটেম সব বার করে তারপর স্ক্যান করে। কিছু কিছু দেশে আমরা দেখেছি ব্যাগের মধ্যেই সব থাকে আর গোটা ব্যাগ সমেত স্ক্যান হয়ে বেরিয়ে আসে। সেখানে সময়টা অনেকটা কম লাগে। তবে এটা কোনো অভিযোগ নয়, দেশের সিকিউরিটির জন্য এইটুকুনি ঝুঁকি নিতে আমরা রাজি। তাতে যদি হাতে একটু বেশি সময় নিয়ে আসতে হয় তাই সই। ব্যাস, একবার সিকিউরিটি চেক হয়ে গেলেই গেট নাম্বার দেখে গেটের সামনে ওয়েট করা ছাড়া আর কোনো কাজ নেই। আমাদের ফ্লাইট ছিল এতিহাদ এয়ারলাইন্সের। ওয়াশিংটন ডিসি অবধি পৌঁছবো আবুধাবি হয়ে। ফ্লাইটটা কলকাতা ছাড়বে ভোর 4:45 নাগাদ, আর 4-5 ঘন্টা লাগে আবুধাবি অবধি পৌঁছাতে। তারপর ওইখান থেকে আরও 15 ঘন্টার যাত্রা ওয়াশিংটন ডিসি অবধি। মানে বলা যায় 2 রাতের ঘুম গেল। এক এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্ট এইভাবেই কাটবে। তবে একই রুটে আমরা কলকাতা থেকে এসেছি 24 ঘন্টায়, এবং এই সেম রুট দিয়ে ফিরতে লেগে যাবে অলমোস্ট 28 থেকে 30টা ঘন্টা। রুট সেম, কিন্তু সময়টাতে এত তফাৎ কেন বলবো। একবার যাত্রাটা শুরু হোক, অনেকটা রাস্তা, হাতে অনেক সময়, যেতে যেতে বলবো। কি নিয়ে এসছিস পোটলা করে? ঝালমুড়ি আর ভেজি স্টিক্স। কি ভেজি স্টিক্সটা আবার কি? কিছু একটা হবে, হেলদি দেখে মনে হলো ভালো হবে খেতে। আর ঝালমুড়িটা নাও ঠিক আছে, আমরা চিনি। এটা কি নিয়ে এসছিস আর কি? এইটা যদি ভালো একটা খেতে। ভালো, আমার বক্তব্য হলো একটা যদি ঠিক না থাকে তাহলে তো পুরো প্যাকেটটা ওয়েস্ট। এই 2 ইয়ামের সবকটা জিনিস খুব ভালো। এবার এসে কলকাতাতে এসে দেখলাম এগুলো খুব বিক্রি হচ্ছে। তুই খাবি না তো? খিদে যখন পাবে তখন তোকে আমি একটাও দেবো না, কারণ তুই বলেছিস খিদে পাবে না। কলকাতা ছেড়ে বেরোনোর সময় এই অপেক্ষার সময়গুলোই কাটতে চায় না। কাজ থাকলে তাও মনটা ঠিকঠাক থাকে, আর বসে থাকলে বাড়িতে কাটানো পেরিয়ে যাওয়া সময়গুলো মনে পড়ে। তাই চেষ্টা করি একটু ঘুমিয়ে সময়টা পেরোনোর। সেটাও ফ্লাইটের ভয়ে ঠিকঠাক হতে চায় না। একবার চোখ বন্ধ করি আর 5 বার তাকিয়ে দেখি। যাই হোক, এই অপেক্ষার মধ্যে দিয়েই সময়টা পেরোয় আর আমাদের ফ্লাইটে ওঠার সময় হয়ে আসে। কলকাতা থেকে আবুধাবির প্রথম ফ্লাইটটার জন্য দেয় এয়ারবাস A320। আমাদের ডোমেস্টিক ফ্লাইট ইন্ডিগোর মতো। সামনে কোনো স্ক্রিনও থাকে না। 4-5 ঘন্টার ফ্লাইট আর রাতের সময়। Welcome on board today's flight. Your safety and wellness are our priority, so we appreciate your full attention as we take you through this demonstration. Your seatbelt must be fastened whenever the seatbelt sign is illuminated. To fasten, insert the metal clip into the buckle. টেক অফের সময় কলকাতাকে ছেড়ে বেরোতে কেমন লাগে মনে হয় না বলে বোঝানোর আর দরকার হবে। কিন্তু যেতে যেতে এইটুকুনি বলতে পারি, এই শহর আমার বাড়ি, যাওয়া আসা তো লেগেই থাকবে। উঠতেই খেতে দেয়। দেখতে হয়তো কম মনে হয়, কিন্তু খেলে বোঝা যায় যে একটা ফুল কোর্স মিলের সমান। প্লেন আকাশে স্টেবল হতে হতে ভোর হয়ে আসে, তাই 2 রকমের ব্রেকফাস্ট সার্ভ করেছিল। আমি ইন্ডিয়ান আর সুস্মিতা ইংলিশ নিয়েছিল। স্বাভাবিকভাবে মেজাজ খুব একটা ভালো থাকে না, খাওয়া দাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। পেটে খাবার পড়তেই বাকি সময়টা ঘুমিয়েই কেটে যায়। সকাল হতেই আবুধাবি শহরটা প্লেন থেকে দেখা যায়। ওপর থেকে একটি ঝাঁ চকচকে শহর দেখতে বেশ লাগে। এই নিয়ে 2 বার এই শহরের ওপর দিয়েই যাতায়াত করলাম। এখনও সুযোগ হলো না শহরটার ভেতরে যাওয়ার। আশা করি এইভাবেই একদিন লেওভারের মাঝখানেই ঘুরে নেব আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো।
Good morning and welcome to Abu Dhabi. The local time is 7:20 a.m. For your safety, please remain seated with your seatbelt securely fastened until the aircraft has stopped completely and the seatbelt sign is switched off. Please take care when opening your storage compartments and ensure that you have all your personal belongings with you as you leave the aircraft. Remember that smoking is not permitted until you are within a designated smoking area of the airport. Handheld electronics may now be switched on. Thank you for choosing to fly with Etihad Airways, the national airlines of the UAE. It has been our pleasure taking care of you today. Thank you. আবুধাবিতে নামতেই দেখতে পাওয়া যায় বিশাল বড় একটি এয়ারপোর্ট। বড় এয়ারপোর্ট মানেই হাঁটতে হবে প্রচুর, কিন্তু এইবার আমরা একটা সুবিধে পেলাম। এই দেখুন, এই গাড়িগুলো বিনামূল্যে আমাদেরকে সিকিউরিটি গেট অবধি পৌঁছে দিল। এটা নতুন এক্সপিরিয়েন্স এইবারের। জানতামই না, আমরা জানি না আগে ছিল কিনা। না না না, আমরা দেখিনি। নিমেষের মধ্যেই পৌঁছে গেলাম। এখানে সিকিউরিটিতে একদম সময় লাগে না, ব্যাগ থেকে কিছুই বার করতে হয় না। কিছু বার করতে হয় না ঠিকই, কিন্তু বেল্ট, জুতো, ঘড়ি আর জ্যাকেট, এই 4টে জিনিস খুলতে হয়। আর হ্যাঁ, পকেটে যদি কিছু থেকে যায় তাহলে সেটাকেও ব্যাগের মধ্যে পুরতে হয়। তবে এয়ারপোর্টটা এত ওয়েল ম্যানেজড, এই পুরো প্রসেসটা করতে 2 মিনিট লাগে মাত্র। এটা ছিল 2 সেকেন্ড সিকিউরিটি চেক। হ্যাঁ, মানে দিস ইজ লিটারালি নাথিং। না, এরপরে ইউএসএ ফ্লাইটে ওঠার আগে আরেকটা সিকিউরিটি চেক। হ্যাঁ, সেটা হবে। ইউএসএ পাকাবো। আচ্ছা, এখানে একটা ব্যাপার হবে, সেটা হলো ইউএসএ ফ্লাইটে ওঠার আগে ইউএসএর ইমিগ্রেশন এখানেই হয়ে যাবে, যেটা আগের বারও দেখিয়েছিলাম আপনাদের। এবারেও ঠিক তাই হতে চলেছে। ইমিগ্রেশনটা কমপ্লিট করে আমরা ইউএস গেট অবধি পৌঁছাবো। চলুন সঙ্গে। আবুধাবি এয়ারপোর্টের নাম জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অসাধারণ ব্যবস্থা আর অসাধারণ ফ্লাইট কানেক্টিভিটি। গত 2 বার ধরে এই এয়ারপোর্ট দিয়েই যাতায়াত করছি, তাই মোটামুটি চেনা হয়ে গেছে বলা যায়। দাঁড়ান, একটা একটা করে গোটা ট্রান্সফার প্রসেসটাই দেখাবো আপনাদের। আগে একটা ইম্পর্টেন্ট কাজ সেরে নিই। আমেরিকায় পা রাখলেই টিস্যু পেপার, তাই যতক্ষণ জলের সুবিধা পাওয়া যায় ছাড়তে নেই। আশা করি বুঝতেই পারছেন কি বলছি। এবার বলি, দুবাই, কাতার থাকতেও আমরা আমেরিকা থেকে বাড়ি যাওয়া আসার জন্য আবুধাবিটাই প্রেফার করি কেন? এর মূল কারণ হলো আবুধাবি এয়ারপোর্টে ইউএস ইমিগ্রেশন। এই ইমিগ্রেশনের ব্যাপারে হয়তো অনেকেই জানবেন, তাও সবার সুবিধার্থে আরেকবার বলে দিই দাঁড়ান। ইমিগ্রেশনের জায়গাতেও আবার ক্যামেরা অ্যালাউড নয়, তাই এই এয়ারপোর্টটা ঘুরতে ঘুরতে বলি চলুন। অন্য দেশ থেকে যে কোনো দেশে ঢোকার সময় সেই দেশের সরকারকে অফিশিয়ালি জানাতে হয় যে আমি তোমার দেশে ঢুকছি। সেই প্রসেসটাকেই বলে ইমিগ্রেশন। সাধারণত একজন অফিসার এখানে জিজ্ঞেস করেন যে আমরা কেন এসেছি, কতদিনের জন্য এসেছি, কোথায় থাকবো, ইত্যাদি ইত্যাদি। সব কিছু ঠিকঠাক বলতে পারলে আপনাকে দেশে ঢুকতে দেবে। আর কোনো রকম সন্দেহ হলে এরা স্ট্রেট ওখান থেকে আপনাকে আপনার হোম কান্ট্রিতে পাঠিয়ে দেবে, যাকে বলে ডিপোর্টেশন। বাবা, এসব ভাবলেও ভয় করে। তো এই ইন্টারন্যাশনাল ট্রাভেলের সময় আমরা যখন আমাদের ডেস্টিনেশন কান্ট্রি, অর্থাৎ ফাইনালি যে দেশে যাচ্ছি সেখানে প্রথম ঢুকি, সেই এয়ারপোর্টেই সাধারণত এই ইমিগ্রেশন হয়। তাই হিসেব মতন আমাদেরও ওয়াশিংটন এয়ারপোর্টেই এই প্রসেসটা হওয়ার কথা। কিন্তু আবুধাবির সাথে ইউএসএর চুক্তি আছে, তাই এই প্রসেসটা আমেরিকাতে ঢোকার আগে আবুধাবি এয়ারপোর্টেই হয়ে গেল। ভাবুন একবার, ফিজিক্যালি এখনও আটলান্টিক মহাসাগর পেরোনো বাকি, কিন্তু অফিসিয়ালি ইউএসএতে এন্ট্রি হয়ে গেল। ইউএসএর ইমিগ্রেশন হয়ে গেলে এবার ভোগের দুনিয়ায় ঢোকো। তবে ইন্ডিয়া থেকে বেরোতে যেভাবে সিকিউরিটি চেক হয়, ইউএস ইমিগ্রেশনের আগে সিকিউরিটি চেক ঠিক তাই হয়। কারণ ব্যাগ থেকে হেন কোনো ইকুইপমেন্ট নেই, আমাকে বার করতে হয়নি। স্বাভাবিকভাবে আমার কাছে ইকুইপমেন্ট একটু বেশি থাকে, অ্যান্ড তার জন্যে আমাকে পুরো ব্যাগ ফাঁকা করতে হয়েছে, তারপরে ব্যাগ ভরতে হয়েছে। গোটা প্রসেসটা করতে আধ ঘন্টারও বেশি সময় লেগে গেল। তবে খুব ফাঁকা ছিল, একদম ফাঁকায় ফাঁকা ইমিগ্রেশন হয়ে গেল। হ্যাঁ,
এইটা যে কী বড় সুবিধা, যে কেউ এতিহাদ ছাড়া অন্য কোনো এয়ারলাইন্সে গেছেন, এটা হয়তো ফেস করে থাকবেন যে ওইখানে ইমিগ্রেশন কমপ্লিট হতে 1 থেকে 2 ঘন্টা তো মিনিমাম লাগে, মাঝে মাঝে 3 ঘন্টাও লেগে যায়। আর এখানে পুরো প্রসেসটা আধ ঘন্টার মধ্যে হলো, পুরো ফাঁকা, একটা সেরকম লোক নেই। ওই প্রসেসটার সময় ক্যামেরাতে আপনাদের দেখাতে পারিনি, কারণ অ্যালাউড না, নাহলে আপনাদের দেখাতাম যে ব্যাপারটা কতটা সোজা। যারা দুবাই বা কাতার বা যে কোনো অন্য এয়ারপোর্ট দিয়ে আমেরিকায় গেছেন তারা জানবেন যে ওয়াশিংটন ডিসি বা নিউ ইয়র্কের মতো বড় এয়ারপোর্টগুলোতে ইমিগ্রেশনের ভিড় কেমন থাকে। 2 ঘন্টা লেগে যায় এয়ারপোর্ট থেকে বেরোতে। সেখানে এই আবুধাবি এয়ারপোর্টে লেওভারের সময়টা কাজে লেগে যায় এই ইমিগ্রেশন প্রসেসের মধ্যে দিয়ে। তাই পরের ফ্লাইটে ওঠার আগেই ইউএস ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যায় এবং অনেকটা সময় আমাদের বেঁচে যায়। গেটের সামনে পৌঁছে গেলাম, এবার যতক্ষণ না বোর্ডিং করাচ্ছে ওয়েট। তবে ইমিগ্রেশনে একটি ঝামেলার কথা তো বলতে ভুলেই গেলাম আপনাদের। সেটা হলো ইউএস বর্ডার ক্রস করার সময় অনেক খাবার দাবারের রেস্ট্রিকশন থাকে, সেইগুলো একটু বিস্তারে বলি আপনাদের। খাবারের মধ্যে কি নেওয়া যায় বলার থেকে ভালো কি নেওয়া যায় না। যেমন ধরুন কোনো সবজি বা ফল নেওয়া যায় না, চাল ডাল কাঁচা বাদাম এসব নেওয়া যায় না। আসলে এর মূল কারণ হলো বাইরের দেশ থেকে এমন কোনো পোকামাকড় যাতে খাবারের জিনিসের মধ্যে দিয়ে এই দেশে ঢুকতে না পারে। অনেক সময় দেখা যায় যে ভিন দেশের যে কীট পতঙ্গ তা অন্য দেশের ফসলের ওপর অনেক বেশি ক্ষতিকারক হয়ে দাঁড়াতে পারে, সেটা আটকাতেই মূলত এই পদক্ষেপ। তবে এই সংক্রান্ত সমস্ত তথ্য ইউএসের অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে খুব পরিষ্কারভাবে দেওয়া থাকে না। তাই মোটামুটি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই যে খাবারগুলো নিষিদ্ধ বলে জানি সেগুলোর কথা বললাম। আপনাদের মধ্যে কারোর অন্যরকম অভিজ্ঞতা হতেই পারে, সেক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতাটা আমাদের কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না। এইসব গল্প শেষ করতে করতে অর্ধেক কাহিল হয়ে যাই আমরা। এই আশায় বসে থাকি কখন আবার প্লেনে উঠব আর একটু ঘুম দেব। তবে এইবারের যাত্রাটা সোজা নয়, 15 ঘন্টা ফ্লাইটে বসে থাকতে হয়। আবুধাবি থেকে ওয়াশিংটন ডিসি যেতে এতিহাদ বোয়িং 787 ড্রিম লাইনার দেয়। লম্বা ফ্লাইং টাইমের জন্য ওয়ার্ল্ডস মোস্ট কনভিনিয়েন্ট এয়ারক্রাফট। সিটিং, লেগ রুম, কমফর্ট সব ক্ষেত্রেই খুব ভালো। কিন্তু সব রকম সুবিধা থাকলেও 15 ঘন্টা বসে থাকা এ এক শাস্তি ছাড়া কিচ্ছু না। আমার স্ক্রিন চলছে, এটা প্রত্যেকবার আমি এটা চেক করি, কারণ আগের বার বাড়ি ফেরার গল্পের সময় বাড়ি যাওয়ার সময় কি হয়েছিল সেটা আপনারাও দেখেছেন। না, এই বড় ফ্লাইটে আমাদের দুটোই ক্রাইটেরিয়া থাকে। এক হচ্ছে যে স্ক্রিনটা চলুক, অ্যাটলিস্ট কিছু দেখা যাবে, আর একটা হচ্ছে এই মিডল আর আই সিট পাওয়া। তো এবার সবটাই হয়েছে। আর আমরা প্রেফার করি মিডল রোটা, কারণ আমি ফ্রিলি বেরোতে পারবো আর ওকে ওইখানে ডিস্টার্ব করতে হবে না, ও এদিকে ফ্রিলি বেরোতে পারবে। কী কী দিয়েছে দেখ, দাঁড়া, এমন গিট্টু পাকিয়েছে। একখান কম্বল, পপল, কানের ঠুলি, এটা লাগবে। এটা চোখ, আর একটা হ্যান্ড ক্রিম। হ্যাঁ এটা দরকার, কারণ হাত শুকাচ্ছে, হাত শুকিয়ে যায়। হ্যাঁ, ভালো কাজ দিচ্ছে। আমি আবার হ্যান্ড ক্রিম একটু মুখেও মেখে নিই, মুখটাও শুকাচ্ছে। এই একই ফ্লাইট আমাদের বাড়ি আসার সময় ওয়াশিংটন ডিসি থেকে আবুধাবি পৌঁছয় 12 ঘন্টায়, কিন্তু সেই একই রুটে আবুধাবি থেকে ওয়াশিংটন নিয়ে যায় 15 ঘন্টায়। চলো 15 ঘন্টার ফ্লাইট, এটা 15 আওয়ার্স। আসার সময়তে কম টাইম লাগে আর যাওয়ার সময়তে বেশি সময় লাগে। আসলে দুটো টার্ম আছে যেটা আমরা এবার শিখলাম, একটা হয় হেডউইন্ড আর একটা হয় টেল উইন্ড। যদি টেল উইন্ড হয় তাহলে ফ্লাইটটা কম টাইম হয়, যেটা লাগে আমাদের 12 ঘন্টা। আর যদি হেডউইন্ড হয়, মানে হেডউইন্ড মানে আগেনস্ট দ্য উইন্ড, টেল উইন্ড হলো টুয়ার্ডস দ্য উইন্ড। তো হেডউইন্ড যখন হয় তখন এটা লাগে বেশি, কারণ উইন্ডের আগেনস্টে ফ্লাইটটা ট্রাভেল করছে, উইচ টেক্স 15 আওয়ার্স। এবার 15 ঘন্টা বসে থাকো আর খেয়ে দিয়ে সিনেমা দেখে বা ঘুমিয়ে সময় কাটাও। খাবার দাবার একই রকম থাকে,
ওই দেয় একটা পাউরুটি সাথে বাটার, একটা ভাতের সাথে সাইড ডিশ, একটা স্যালাড আর একটা মিষ্টি জাতীয় জিনিস। পেটটা ভরে একটা সিনেমা চালিয়ে ঘুম। এছাড়া জানলার বাইরেও আর তাকাই না, বা কতক্ষণে পৌঁছাবো সেটা জানারও ইচ্ছে থাকে না। যেই জিনিসগুলো বাড়ি ফেরার সময় ভালো লাগে, সেই একই জিনিস বেরিয়ে আসার সময় মন্দ লাগে। মেজাজ এরকমই হয়, ঠিক না থাকলে আইসক্রিমও তেতো হয়ে যায়। কিন্তু তেতো বললে আর কি করে চলবে? 15 ঘন্টা এই প্লেনের মধ্যেই কাটাতে হবে। ঘুমাতে পারলে বেঁচে যাই, কিন্তু প্লেনে এরকম প্যাসেঞ্জার থাকলে কি করে ঘুমাই? যখন গোটা প্লেন অন্ধকার, এই প্যাসেঞ্জার জানলা খুলছে বারবার। এমন পড়ছিল সূর্যের আলো, চোখ বন্ধ করলেও হচ্ছিল না চারিদিক কালো। কিন্তু আমরাও তো সহজে মানব না, ঘুম দিতেই হবে, এইটুকুনি ছিল বাসনা। ওই কথায় আছে না, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। কম্বল দিয়ে ঘিরে এমন একটি উপায় বেরোলো, ইকোনমিও তখন বিজনেস ক্লাসের মতন হয়ে দাঁড়ালো। এই সবই চলতে থাকে, সময় এইভাবেই পেরোতে থাকে। কিন্তু বিরক্ত লাগে তখন, হাজার ঘুমিয়েও অর্ধেক সময়ও পেরোয় না যখন। তবে এত কিছুর মধ্যেও কিছু মুহূর্ত এমন কাটে, সামনের সিট থেকে বন্ধুত্বের হাত যখন বাড়ে। আজকাল যাত্রার সময় আর নতুন পরিচয় হয় না, সবার কাছে একটি যন্ত্র আছে যার জন্যে আর কাউকে দরকার লাগে না। কোনটা সত্যি দরকার আর কোনটা না আমরা আর কত বুঝি। তাই তো আজকাল বিনা কোনো কারণে ইউটিউব শর্ট স্ক্রল করি। এরকম কিছু ঘটনা আবার পুরনো বিশ্বাস ফিরিয়ে আনে, বুঝিয়ে দেয় যে আমরা একে অপরের জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগে না পাশে। তবে ঠিক সময় ব্যবহার করতে জানলে ওই একই যন্ত্র আবার কাজেও আসে। যেতে যেতে যখন বাড়ির লোকেদের জন্য মন খারাপ করে, এই ফ্লাইটে ওয়াইফাই আছে, কানেক্ট করে নিলে হোয়াটসঅ্যাপ বাঁচাতে আসে। 15 ঘন্টার মধ্যে 3 বার খাবার দেয়। বোঝা যায় যে এই যাত্রাও শেষের দিকে, যখন তৃতীয়বার খাবার সিটে এসে পৌঁছায়। তবে বাড়ি থেকে বেরিয়ে আসার সময় এই এত লম্বা যাত্রা সোজা নয়। প্রত্যেকটি ঘন্টা পদে পদে টের পাওয়া যায়, কারণ বাড়ির দিকে যাচ্ছি না, উল্টো দিকে যাচ্ছি। তাই সবে প্লেনটা ল্যান্ড করবে, কিন্তু যাত্রা এখনো শেষ নয়। বেরিয়ে আবার উবার করতে হবে, এয়ারপোর্ট থেকে বাড়ি ঢুকতে এখনো 2 ঘন্টা লাগবে প্রায়। তবে এখনো গাড়ি অবধি পৌঁছাতে দেরি আছে, এখনো লাগেজ কালেক্ট করাই বাকি আছে। এই যাত্রায় চিন্তামুক্ত ততক্ষণ হওয়া যায় না, যতক্ষণ না প্রত্যেকটি সুটকেস ঠিকঠাক পৌঁছেছে কিনা দেখতে পাওয়া যায় না। গোল ঘুরে যাত্রা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই। কি বললো? এই মুহূর্তে তো আর কিছুই দিল না, ও নোট করে নিল এই সমস্ত ডিটেলসগুলো, একটা ফর্মও ফিল করালো। এবার সেটা ও এতিহাদকে দেবে, একটা রেফারেন্স নাম্বার জেনারেট হবে, সেই নাম্বারটা দিয়ে তোর ইমেল আইডিতে মেল যাবে। তো উইথ দ্যাট ডিটেলস আমাকে এই কিউআর কোডটা স্ক্যান করে ওখানে সমস্ত ডিটেলস আপলোড করতে হবে। প্রবাবলি দে উইল কম্পেনসেট। এটা তো রিপেয়ার করা যাবে না, দিস ইজ বিয়ন্ড রিপেয়ার। তো আই ডোন্ট নো হাউ দে উইল কম্পেনসেট, বাট নিয়ম কানুনগুলো সে যাই হোক, এটাই করুক, যাই করুক, কিন্তু ওই আর কি নিয়ম কানুনগুলো ভালো করে জানা থাকলে এদেরকে চেপে ধরা যায়, কিন্তু জানি না, এখন আর টাইমও নষ্ট করতে পারবো না। ঠিক আছে, চ, এখন অনেক হয়েছে, আর ভালো লাগছে না। এটা পরে মেল করবে তো, মেল ফিগার ইট আউট লেটার। এই হলো দুঃখের কাহিনী। এক তো বাড়ি ছেড়ে এসেছি, তারপরে আমাদের লাগেজ ভেঙে গেছে। এমন ছোড়াছড়ি করে ওরা, আমরা জানলা থেকে মাঝে মাঝে দেখতেও পাই। ইট ইজ বিয়ন্ড ইমাজিনেবল। মানে ওরা ছুটতে থাকে, লিটারালি দে থ্রো দেয়ার লাগেজেস অ্যাওয়ে। এনিওয়েজ, আদারওয়াইজ ভিআইপির এই লাগেজটা আমরা মোটামুটি অনেক জায়গায় নিয়ে গেছি, এরকম অবস্থা কোথাওই হয়নি। ঠিক আছে, সব কিছু মনের মতন হয় না, কিছু জিনিস রয়ে যায়। চলো, ইউএসএ পৌঁছালাম। এবার এটা শুধু ওয়াশিংটন অবধি হলো, এবার আমাদের উবের নিয়ে যেতে হবে রিচমন্ড, সে আরেক গল্প।
আগেরবার ওয়াশিংটনে নেমে ভীষণ ঠান্ডা পেয়েছিলাম, সেই জন্য এবার জ্যাকেট, মাফলার, টুপি সব নিয়ে এসেছিলাম। নেমে দেখছি 25 ডিগ্রি, খুব সুদিং ওয়েদার, ঠান্ডা এবার পড়েনি। আমরা জ্যাকেটটা খুলছি না, বিকজ আবার হাতে করে ক্যারি করতে হবে, ওই জন্য জাস্ট গায়ে ঝুলিয়ে রেখেছি, ঠান্ডা একদম নেই। এখন ওয়েট করছি উবারের জন্য, উবার বুক করে দিয়েছি। এখান থেকে 100 মাইল যাব, $208। পৌঁছাতে গিয়ে ব্যাগ ভাঙলো ঠিকই, কিন্তু বাড়ি থেকে এত দূরে এসে গেছি, ব্যাগ ভাঙাটা খুব একটা এফেক্ট করেনি আমাদের। এতক্ষণ এয়ারপোর্ট আর প্লেনের যাত্রা ব্যস্ত রেখেছিল, মনটাকে ভুলিয়ে রেখেছিল। আমেরিকায় আসতেই ফাঁকা ফাঁকা লাগে, দুজন একসাথে থাকলেও একাকিত্ব ধরতে আসে। কলকাতায় যখন বাড়ি থেকে বেরিয়ে এয়ারপোর্ট যাচ্ছিলাম, তখন কিছু কথা বলছিলাম, সেই কথাতেই আবার ফিরব। এই ভিন দেশের বাড়ি যেতে যেতে আপনাদের সাথে কিছু আলোচনা করব। গত 30টা দিন দেশে খুবই ব্যস্ত ছিলাম, বাড়ির লোকেরা আর বন্ধু বান্ধব দিয়ে ঘেরা ছিলাম। এখন এত দূরে এসে এইটা খুব করে মনে হচ্ছে যে শারীরিক দূরত্ব বাড়লেও তার সাথে মানসিক টানও বেড়েছে। কাছে থাকলে ছোটোখাটো কথায় যেই বড় ঝগড়াগুলো আগে হয়েছে, দূরে থেকে বড় ঝামেলাও ধৈর্য ধরে ছোট হতে শিখেছে। তাহলে এইবার করি আসল প্রশ্ন, কোনটা ভালো? শারীরিকভাবে দূরে থেকে মানসিকভাবে কাছে থাকা, নাকি মানসিকভাবে দূরে থেকে শারীরিকভাবে কাছে থাকা? হ্যাঁ, বলতে পারেন বয়স্ক গুরুজনদের একটা শারীরিক নির্ভরতার প্রয়োজন হয়, যেটা আমাদের দেশের বহু সিনেমাতেও বারবার দেখানো হয়। কিন্তু যেই বিষয়টা সবাই মিস করে যায়, সেটা হলো বাস্তবে পাশে থাকার থেকে মানসিকভাবে পাশে থাকাটা আরও বেশি করে প্রয়োজন। আজ টেকনোলজি অনেক কিছুরই সমাধান করেছে। ফিজিক্যাল ডিস্টেন্স কমাতে না পারলেও মেন্টাল ডিস্টেন্স কিছুটা হলেও কমাতে পেরেছে। তবে সবার দৃষ্টিকোণ বা ধারণা এক নাই হতে পারে, সবার পরিস্থিতি সমান নাই হতে পারে, এবং সবার পরিস্থিতি যখন এক নয়, তখন এই প্রশ্নের উত্তর কি করে একটা হয়? আসলে কোনটা ঠিক আর কোনটা ভুল মানুষ নিজের মতন করে বুঝেই চলে, কখনো দূরে কখনো কাছে, একেই জীবন বলে। কলকাতা থেকে আমেরিকা পৌঁছাতে গিয়ে আপনাদের অনেকটা সময় নিয়ে নিলাম, তাই আজ আমরা আসি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না, এবং পারলে শেয়ার করে দেবেন তাদের সাথে যারা আমাদের এই ডিটেলড যাত্রাটা দেখলে কিছুটা হলেও উপকৃত হবে। দেখা হবে পরের গল্পে আমেরিকা থেকে। টিল দেন নিজেদের মতন করে খুশি থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।